স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প ভয়। ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয়টা কিভাবে হলো সেটা আগে বলে নেই। কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষার এক্সামিনার হয়ে পাড়াগা ধরনের শহরে গিয়েছিলাম। শহর এবং কলেজের নাম বলার প্রয়োজন দেখছি না, মূল গল্পের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এই অঞ্চলে আমি আগে কখনো আসিনি। পরিত্যক্ত এক রাজবাড়িকে কলেজ বানানো হয়েছে। গাছগাছড়ায় চারিদিক আচ্ছন্ন, বিশাল কম্পাউন্ড, কিন্তু লোকজন নেই। পরীক্ষার জন্য কলেজ ছুটি হয়ে গেছে। খাঁ খাঁ করছে চারদিক। আমি একটু হকচকিয়ে গেলাম। একটা সময় ছিল যখন এক্সামিনারদের আলাদা খাতির যত্ন ছিল। কলেজের প্রিন্সিপাল নিজের বাসায় রাখতেন। সকাল বিকাল নানান ধরনের খাবার দিতেন। জাল ফেলে পাকা রুই ধরা হতো, যত্নের চূড়ান্ত যাকে বলে। এখন সেই দিন আর নেই। কেউ পাত্তাই দেয় না, বিরক্ত চোখে তাকায়। আমার জায়গা হলো কেমিস্ট্রি ল্যাবরেটরির পাশে একটা খালি কামরায়। প্রিন্সিপাল সাহেব বললেন, আপনাকে হোস্টেলেই রাখতে পারতাম, কিন্তু বুঝতেই পারছেন চারিদিকে ছাত্ররা থাকবে, আপনি অস্বস্তি বোধ করবেন। ছাত্ররা তো আর আগের মতো নেই, মদটদ খায়, একবার বাজে মেয়ে নিয়ে এসে নানান কীর্তি করেছে। বিশ্রী ব্যাপার। তবে আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধে হবে না, আমার বাসা থেকে খাবার যাবে। থাকার ঘর দেখে চমকে উঠলাম। আগে বোধহয় স্টোর রুম ছিল। একটা মাত্র জানালা, তাও রেলের টিকিট দেওয়ার জানলার মতো ছোট। ঘর ভর্তি মাকড়সা আর ঝুল। দুটি বিশাল এবং কুৎসিত মাকড়সা পেটে ডিম নিয়ে বসে আছে। এই নিরীহ প্রাণীটিকে আমি অসম্ভব ভয় পাই। এদের ছায়া দেখলেও আমার গা ঠান্ডা হয়ে আসে। ঝাড়ুদারকে 5টা টাকা দিলাম মাকড়সা এবং মাকড়সার ঝুল পরিষ্কার করার জন্য। সে কি করলো কে জানে। ঘর যেমন ছিল তেমনি রইল। দুটির জায়গায় এখন দেখছি 3টি মাকড়সা। তৃতীয়টির গায়ের রং কালো, চোখ জলজল করছে। সন্ধ্যাবেলায় হারিস নামের একজন লোক এসে হারিকেন জ্বালিয়ে দিয়ে গেল, অথচ দিনের বেলায় ইলেকট্রিসিটি আছে দেখেছি। হারিস বলল, রাত 10টার পরে কারেন্ট আসে। আমার বিস্ময়ের সীমা রইল না। রাত 10টার পর আমি কারেন্ট দিয়ে করবোটা কি? সন্ধ্যার পর এলেন কেমিস্ট্রি ডেমনস্ট্রেটর সিরাজউদ্দিন। এর সঙ্গে আমার সকাল একবার দেখা হয়েছে। তখন বোধহয় তেমন মনোযোগ দিয়ে দেখিনি। মুখ ভর্তি আর্নেস্ট হেমিংওয়ের মতো চাপদাড়ি, মাথায় টুপি, চোখে সুরমা, গা থেকে আতরের গন্ধ বেরোচ্ছে। বেটে খাটো একজন মানুষ, বয়স 50-এর মতো হলেও চমৎকার স্বাস্থ্য। এই গরমেও গায়ে ঘিয়া রঙের একটা চাদর। তিনি কথা বলেন খুব সুন্দর করে। স্যার, কেমন আছেন? ভালোই আছি। আপনার খুব তকলিফ হলো তাই না স্যার? না না, তকলিফ আর কি। আগে এক্সামিনার সাহেবরা এলে প্রিন্সিপাল স্যারের বাসায় থাকতেন, কিন্তু ওর এক ছেলের মাথায় দোষ আছে। প্রিন্সিপাল স্যার এখন আর কাউকে বাসায় রাখেন না, ছেলেটা বড় ঝামেলা করে। আমি বললাম, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সিরাজউদ্দিন সাহেব ক্ষীণ কণ্ঠে বললেন, স্যার, ভেতরে এসে একটু বসবো? নিশ্চয়ই, আসুন, গল্প করি। সিরাজউদ্দিন সাহেব বসতে বসতে বললেন, এখানে ডিস্ট্রিক্ট কাউন্সিলরের একটা ডাক বাংলো আছে, আপনাকে সেখানে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেখানে রেভিনিউর সিইও তার ফ্যামিলি নিয়ে থাকেন। কোয়ার্টারের খুব অভাব। বুঝতে পারছি, এ নিয়ে আপনি ভাববেন না। দিনের বেলাটা তো কলেজেই কাটবে, রাতে এসে শুধু ঘুমানো। বইপত্র নিয়ে এসেছি, সময় কাটানো কোনো সমস্যা না। সিরাজউদ্দিন সাহেব একটু ইতস্তত করে বললেন, রাতে ঘর থেকে বেরোতে হলে একটু শব্দ করে বেরোবেন, খুব সাপের উপদ্রব। তাই নাকি? জি স্যার, এখন তো সাপের সময়, গরমে অতিষ্ঠ হয়ে গর্ত থেকে বের হয়, হাওয়া খায়। আমার গা হিম হয়ে এলো।
এই তো মহাযন্ত্রণা। প্রায় 200 গজ দূরে ঝোপঝাড়ের মধ্যে বাথরুম। আমার আবার রাতে কয়েকবার বাথরুম যেতে হয়। তবে স্যার, ঘরের মধ্যে কোনো ভয় নেই। চারিদিকে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছি, সাপ আর আসবে না। না এলেই ভালো। যদি স্যার আপনি অনুমতি দেন, একটু পা উঠিয়ে বসি। বসুন বসুন, আপনার যেভাবে আরাম হয় সেভাবেই বসুন, কোনো সমস্যা নেই। ভদ্রলোক পা উঠিয়ে বসলেন এবং একের পর এক সাপের গল্প শুরু করলেন। সেসব গল্প অতি বিচিত্র। রাতে ঘুম ভেঙেছে, হঠাৎ তার মনে হলো নাভির উপর চাপ লাগছে। চোখ মেললেন, ঘরের চাঁদের আলো। সেই আলোয় লক্ষ্য করলেন একটা সাপ কুণ্ডলি পাকিয়ে নাভির উপর শুয়ে ঘুমোচ্ছে। আসল সাপ, শঙ্খচূড়। একসময় আমি বিরক্ত হয়ে বললাম, সাপের গল্প শুনতে আর ভালো লাগছে না, দয়া করে অন্য গল্প বলুন। ভদ্রলোক সম্ভবত সাপের গল্প ছাড়া অন্য কোনো গল্প জানেনই না। কিছুক্ষণ চুপ করে থেকে আবার শুরু করলেন সাপের সঙ্গম দৃশ্যের বর্ণনা। চৈত্র মাসের এক জ্যোৎস্নায় তিনি এই দৃশ্য দেখেছেন। বর্ণনা শুনে আমার গা গিন গিন করতে লাগলো। সিরাজউদ্দিন সাহেব বললেন, সাপ যে জায়গায় এসব করে তার মাটি কবচে ভরে কোমরে রাখলে পুরুষত্ব বাড়ে। বিজ্ঞানের একজন শিক্ষকের মুখে কি অদ্ভুত কথা। আমি ঠাট্টা করে বললাম, আপনি সেখানকার মাটি কিছু সংগ্রহ করলেন নাকি? তিনি আমার ঠাট্টা বুঝতে পারলেন না, সরল ভঙ্গিতে বললেন, জি না স্যার। লোকটা নির্বোধ। নির্বোধ মানুষের সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে না। কিন্তু এই লোক উঠছেই না। সাপ সম্পর্কীয় যাবতীয় তথ্য সে আমাকে দেবে বলে বোধহয় তৈরি হয়ে এসেছে। মুক্তি পাওয়ার জন্য একসময় আমিই বলে ফেললাম, সারাদিনের জার্নিতে টায়ার্ড হয়ে এসেছি, যদি কিছু মনে না করেন বাতিটাতে নিভিয়ে শুয়ে পড়ব। ভদ্রলোক অবাক হয়ে বললেন, কি বলছেন স্যার, ভাত না খেয়ে ঘুমোবেন? ভাত তো এখনো আসেনি, দেরি হবে। আমি প্রিন্সিপাল সাহেবের বাসা থেকে খোঁজ নিয়ে তারপর আপনার কাছে এসেছি। আমি যাওয়ার পর রান্না চড়িয়েছে, গোশত রান্না হচ্ছে। তাই নাকি? জি। আপনি গরু খান না? জি খাই। এখানে কসাইখানা নেই, মাঝে মাঝে গরু কাটা হয়। আজ হাটবার, তাই গরু কাটা হয়েছে। প্রিন্সিপাল সাহেব 2 ভাগ নিয়েছেন। ও আচ্ছা। 25 টাকা করে ভাগ, জানেন? তাই বুঝি। প্রিন্সিপাল সাহেবের স্ত্রীর রান্না খুব ভালো। তাই নাকি? জি। তবে আজ রান্না করছেন তার ছেলের বউ, যে ছেলেটা পাগল তার বউ। ওকে, ঠিক আছে। বিরাট অশান্তি চলছে প্রিন্সিপাল স্যারের বাড়িতে। ছেলে বটি নিয়ে তার মাকে কোপ দিতে গেছে, বউ গিয়ে মাঝখানে পড়ল, এখন ছেলেকে বেঁধে রেখেছে। এই জন্যই রান্না দেরি হচ্ছে। কোনো হোটেলে গিয়ে খেয়ে এলেই হতো। এদের দুঃসময়ে কি যে বলেন স্যার, আপনি না আমাদের মেহমান। তাছাড়া ভদ্রলোকের খাওয়ার মতো হোটেলের জায়গাই নেই, নিতান্তই গণ্ডগ্রাম। হঠাৎ সাব ডিভিশন হয়ে গেল, ভালো একটা চায়ের দোকান পর্যন্ত নেই। রাত 10:30টার দিকে খাবার এলো, 2টি প্লেট। সিরাজউদ্দিন সাহেবও আমার সঙ্গে খেতে বসলেন। হাত ধুতে ধুতে বললেন, প্রিন্সিপাল স্যার আমাকে আপনার সঙ্গে খেতে বলেছেন। আপনি হচ্ছেন আমাদের মেহমান, আপনি একা একা খাবেন তা কি হয়? প্রিন্সিপাল সাহেবের ছেলের বউ অনেক কিছু রান্না করেছে এবং রান্নাটাও অসাধারণ। সামান্য সব জিনিসও রান্নার গুণে অপূর্ব হয়েছে। মেয়েটার জন্য আমার কষ্ট হতে লাগলো। বেচারি হয়তো চোখের জল ফেলতে ফেলতে রেঁধেছে। আজ রাতে সে কিছু খাবেও না। সিরাজউদ্দিন সাহেব। জি স্যার। প্রিন্সিপাল সাহেবের ছেলের বউকে বলবেন আমি এত ভালো রান্না খুব কম খেয়েছি। দ্রৌপদী এর চেয়ে ভালো রাঁধত বলে আমার মনে হয় না। জি স্যার। তবে প্রিন্সিপাল স্যারের স্ত্রীর রান্নার কাছে এই রান্না কিছুই না। আছেন তো কিছুদিন, নিজেই বুঝবেন। প্রিন্সিপাল সাহেবকে বেশ বিচক্ষণ লোক বলে মনে হলো। তিনি একটা টর্চ লাইট পাঠিয়েছেন, ফ্লাক্স ভর্তি চা পাঠিয়েছেন, পান সুপারি জর্দাও আছে কৌটায়। খাওয়া দাওয়ার পরও সিরাজউদ্দিন সাহেব অনেকক্ষণ বসে রইলেন, চা খেলেন, পান খেলেন, দীর্ঘ একটা সাপের গল্প বললেন।
বিদায় নিলেন রাত 11টার পর। যে লোকটি ক্রমাগতই সাপের কথা বলছে তার দেখলাম তেমন ভয়টয় নেই। টর্চ বা লাঠি ছাড়াই দিব্যি হন করে চলে গেল। আমি দরজা বন্ধ করে বিছানায় এসে বসলাম। নতুন একটা জায়গায় চট করে ঘুম আসবে না। শুয়ে শুয়ে হালকা ধরনের কিছু বই পড়া যায়। হারিকেনের এই আলোয় সেটা সম্ভব হবে না। আমি সিগারেট ধরিয়ে সুটকেস খুললাম বই বের করব বলে। ঠিক তখন একটা কাণ্ড হলো। প্রচণ্ড ভয় লাগলো, অথচ ভয়ের কোনো কারণই এখানে ঘটেনি। তবু আমার হাত পা কাঁপতে লাগলো, যেন বন্ধ দরজার ওপাশেই অশরীরী কিছু একটা দাঁড়িয়ে আছে, যেন এক্ষুনি সেই অশরীরী অতিথি ভয়ঙ্কর কিছু করবে। নিজের অজান্তেই আমি চেঁচিয়ে উঠলাম, কে কে? আর তখনই শুনলাম থপথপ শব্দে একজন কেউ যেন দূরে চলে যাচ্ছে। ছোট্ট একটা কাশির শব্দও শুনলাম। ভয়টা যেমন হঠাৎ এসেছিল ঠিক তেমনি হঠাৎ চলে গেল। আমি খুবই স্বাভাবিক ভঙ্গিতে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। চাঁদের আলোয় চারিদিক থই থই করছে, কোথাও কেউ নেই। হঠাৎ এই অস্বাভাবিক ভয় আমাকে অভিভূত করল কেন? এখনো গা ঘামে ভেজা, হৃৎপিণ্ড লাফাচ্ছে। আমি শারীরিকভাবে পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বারান্দায় দাঁড়িয়ে রইলাম। হালকা বাতাস দিচ্ছে, বেশ ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে। লুঙ্গি পরা খালি গায়ের একটা লোক বিড়ি টানতে টানতে আসছে। আমাকে দেখেই বিড়ি লুকিয়ে ফেলে বলল, আদাব স্যার। আদাব। কে তুমি? আমার নাম কালীপদ স্যার, আমি কলেজে দারোয়ান। তুমি কিছুক্ষণ আগে কি এখানেই ছিলে? জি স্যার, লাইব্রেরি ঘরের সামনে বসেছিলাম। কাউকে যেতে দেখেছ? আগে না। কেন স্যার, কি হয়েছে? না, এমনি। কিছুক্ষণের মধ্যেই ইলেকট্রিসিটি চলে এলো। আমি নিশ্চিন্ত মনে বই নিয়ে শুতে গেলাম। স্টিফেন কিংয়ের একটা ভৌতিক উপন্যাস। দারুণ রকরকে ব্যাপার। একবার পড়তে শুরু করলে ছাড়তে ইচ্ছেই করে না। ভয়ও লাগে, আবার পড়তেও ইচ্ছে করে। পুরোপুরি ঘুমোতে গেলাম 1টার দিকে। বারবার মনে হতে লাগলো কিছুক্ষণ আগে এই অস্বাভাবিক ভয়টা কেন পেলাম? এর রহস্যটা কি? আমি খুব একটা সাহসী মানুষ এরকম দাবি করি না, কিন্তু অকারণে এত ভয় পাওয়ার মতো মানুষও তো আমি না। একা একা বহু রাত কাটিয়েছি। সেই রাতে আমার ভালো ঘুম হলো না। দিনের বেলাটা বেশ ব্যস্ততার মধ্যেই কাটল। 21 জন ছেলে পরীক্ষা দেবে। জোগাড় যন্ত্র কিচ্ছু নেই। ল্যাবরেটরির অবস্থাও শোচনীয়। একমাত্র ব্যালেন্স তাও ঠিকমতো কাজ করছে না। প্রয়োজনীয় কেমিক্যালসও নেই, সেটা নিয়ে কারো মাথা ব্যথাও নেই। কেমিস্ট্রির 2 জন টিচার, ওরা নির্বিকার ভঙ্গিতে বসে আছে। একজন আমাকে বলে গেলেন, কলেজের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ক্লাস টাসও তেমন হয় না, একটু দেখে শুনে নেবেন স্যার, পাস মার্কটা দিয়ে দিবেন। আমি হেসে বললাম, কি করে দেব বলুন? দেবার তো একটা পথ লাগবে। এরা তো মনে হয় প্র্যাকটিক্যালের কাজ কিচ্ছু করেনি। কি করে করবে স্যার বলেন? স্ট্রাইক ফাইক তো লেগেই আছে, জিনিসপত্রও কিছু নেই। একমাত্র সিরাজউদ্দিন সাহেবকে দেখলাম ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে, চেষ্টা করছে কিভাবে ছাত্রদেরকে খানিকটা সাহায্য করা যায়। 21 জন ছাত্রছাত্রীর কেউ তাকে এক মুহূর্তের আড়াল করতে রাজি নয়। একটা মেয়ে সল্ট অ্যানালাইসিসের কিছুই না পেয়ে তাদের স্বভাব মতো কাঁদতে শুরু করল। সিরাজউদ্দিন সাহেব তাকে একটা ধমক দিলেন, খবরদার কাঁদবি না, কাঁদলেই চড় খাবি। গোড়া থেকে কর, ড্রাই টেস্টগুলোকে আগে কর, আমাকে দেখিয়ে দেখিয়ে করবি কেমন? এক্সামিনারদের একটা দায়িত্ব হচ্ছে লক্ষ্য রাখা যেন ছাত্ররা তাদের নিজেদের কাজগুলি নিজেরাই করে, কিন্তু সবসময় দায়িত্ব পালন করা সম্ভব হয় না। দেখেও না দেখার ভান করতে হয়। এখন যেমন করছি। ছাত্রদের জন্য আমার খানিকটা মমতাও লাগছে। যন্ত্রপাতি নেই, কেমিক্যালস নেই, স্যারদের কোনো আগ্রহ নেই। ছেলেরা করবেটা কি? দুপুরবেলা প্রিন্সিপাল সাহেব দেখতে এলেন পরীক্ষা কেমন হচ্ছে। ভদ্রলোককে মনে হলো বেশ বিপর্যস্ত। কিছুক্ষণ মুখ কুঁচকে রেখে বললেন, দেন সবকটাকে ফেল করায় দেন স্যার, ঝামেলা চুকে যাক।
কোনো প্রিন্সিপালকে এরকম কথা বলতে শুনিনি। আমি হেসে ফেললাম। প্রিন্সিপাল সাহেব বললেন, রাতে অসুবিধা হয়নি তো? জি না, হয়নি। সিরাজউদ্দিনকে আপনার খোঁজখবর রাখতে বলেছি। কোনো কিছু দরকার হলেই তাকে বলবেন, সংকোচ করবেন না। ঠিক আছে, করব না। সাপের গল্প বলে বলে মাথা খারাপ করিয়ে দেবে, পাত্তা দিবেন না। এখানে সাপের উপদ্রব একেবারেই নেই। তাই নাকি? আপনাকে ভয় পাইয়ে দিয়েছে বোধহয়। আমাকেও দিয়েছিল। প্রথম যখন আসি এমন অবস্থা, ঘর থেকে বেরোবার আগেই হারিকেন, লাঠি এসব নিয়ে বেরোতাম। এরপর প্রিন্সিপাল সাহেব বেশিক্ষণ দাঁড়ালেন না। আগামীকাল সন্ধ্যায় চা খাবার দাওয়াত দিয়ে ব্যস্ত ভঙ্গিতে চলে গেলেন। 5টার পরীক্ষা শেষ হওয়ার কথা, শেষ হলো রাত 9টায়। সিরাজউদ্দিন সাহেব বিধ্বস্ত অবস্থা। আমি হাসতে হাসতে বললাম, পরীক্ষা তো আপনার ছাত্ররা দেয়নি, দিয়েছেন আপনি। মনে হচ্ছে ভালোই দিয়েছেন। আমার সঙ্গেই তিনি ঘরে ফিরলেন। খাওয়া দাওয়া শেষ করে নিজের জায়গায় ফিরে যাবেন। অতিরিক্ত ক্লান্ত থাকার জন্য বোধহয় আজ সাপের গল্প বলা হলো না। নিঃশব্দে খাওয়া শেষ করে তিনি উঠে পড়লেন। স্যার, আজ যাই। দরজা বন্ধ করে শুয়ে পড়ুন। রাত বিরাতে বেরোবার সময় একটু খেয়াল রাখবেন, শব্দ করে পা ফেলবেন। সাপের তো এখন সিজন। অবশ্যই, খুব খেয়াল রাখব। আমি দরজা বন্ধ করে বিছানায় এসে বসা মাত্র ঠিক আগের মতো হলো। তীব্র একটা ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলল। থরথর করে হাত পা কাঁপছে, নিঃশ্বাস নিতে পারছি না। মনে হচ্ছে এক্ষুনি বোধহয় অজ্ঞান হয়ে যাব। দরজার কড়ায় টন করে একটা শব্দ হলো, যেন কেউ কড়া নাড়তে গিয়ে কড়া নাড়ল না। ভয়টা ঠিক তখনই চলে গেল। খেয়াল করে দেখলাম আমি পুরোপুরি স্বাভাবিক। জগ থেকে ঢেলে এক গ্লাস পানীয় খেলাম। গলা উঁচিয়ে ডাকলাম, কালীপদ, কালীপদ। কেউ সাড়া দিল না। আজ বোধহয় ডিউটি দিচ্ছে না। বারান্দায় একটা চেয়ার টেনে এসে বসলাম। সিগারেট ধরালাম। আকাশে অল্প মেঘ, মাঝে মাঝে মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ে যাচ্ছে, আবার ভেসে উঠছে অপূর্ব আলো আঁধারি। তবে বড় বেশি নির্জন। ঝিঝি ডাকছে। ঢাকা শহরের ঝিঝি ডাকও ম্যাজিকের মতো হঠাৎ করে থেমে যাচ্ছে। সেই সময়টা বেশ অদ্ভুত মনে হয়। সবাই যেন বিরাট কোনো ঘটনার জন্য অপেক্ষা করছে। বইপত্র পড়ে আমার ধারণা হয়েছিল শিয়াল বোধহয় প্রহরে প্রহরে ডাকে। এই ধারণাও দেখলাম সত্যি না। সারাক্ষণই শিয়াল ডাকছে। সেই ডাকের মধ্যে একটা করুণ ব্যাপার আছে, শুনতে ভালো লাগে। ফ্লাক্স থেকে চা ঢেলে নিয়ে আবার এসে বসলাম বারান্দায়। আর তখন দেখলাম কালীপদ আসছে। তার হাতে এক গাদা এঁটো বাসন কোসন, সম্ভবত পুকুরে ধোবে। এই কালীপদ। আদাব স্যার। একটু শুনে যাও তো। কালীপদ এগিয়ে এসে মাথা নুয়ে প্রণাম করল। রাত দুপুরে ধুতে যাচ্ছ নাকি? হ স্যার। আচ্ছা, তুমি কি সিরাজউদ্দিন সাহেবের বাসা চেনো? আগে হ্যাঁ, চিনি। কত দূর? 2 মাইলের উপরে হবে স্যার। কালীপদ, তুমি একটা কাজ করতে পারবে? নিশ্চয়ই পারবো স্যার, বলেন। তুমি কি আমাকে ওর বাসায় নিয়ে যেতে পারবে? কালীপদ অবাক হয়ে বলল, এখন? এখন। তুমি তোমার কাজ সেরে আসো, তারপর যাব। আমি ওনারে ডাইকা নিয়ে আসি? না, ডেকে আনতে হবে না, আমিই যাব। তোমার কোনো অসুবিধা আছে? আগে না, অসুবিধা নেই, আমি আসতেছি স্যার। সিরাজউদ্দিনের বাসায় যাওয়ার ব্যাপারটা যে আমি ঝোঁকের মাথায় করলাম তা কিন্তু না। আমার নিশ্চিত ধারণা হয়েছে যে সিরাজউদ্দিনের সঙ্গে আমার হঠাৎ ভয় পাওয়ার কোনো একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা বের করতে না পারলে আজ রাতে আমার ঘুম হবে না। আদিভৌতিক কোনো ব্যাপারে আমার বিশ্বাস নেই। কার্যকারণ সম্পর্ক ছাড়া পৃথিবীতে কিছুই ঘটে না। বস্তু জগতের প্রতিটি বস্তুকেই নিউটনের গতিসূত্র মানতে হয়। ডাল ভাঙা ক্রোশ বলে একটা কথা বইপত্রে পড়েছি, সেটা আজ বাস্তবে জানা গেল। হাঁটছি তো হাঁটছি, মাঝে মাঝে জিজ্ঞেস করছি, কালীপদ আর কত দূর? সে তার উত্তরে ফোঁত জাতীয় একটা শব্দ করছে। লোকটা কথা কম বলে।
কথাবার্তা হ্যাঁ নার মধ্যে সীমিত রাখে, কিংবা কে জানে গ্রামটামের দিকে হয়তো চলতি অবস্থায় কথা কম বলারই নিয়ম। তার উপর লক্ষ্য করলাম লোকটা একটু ভীতু টাইপের। কোনো শব্দ হতেই দাঁড়িয়ে যাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। আমি যখন বলছি কি হলো কালীপদ, তখন আবার হাঁটা শুরু করছে। আগেও দেখেছি দারোয়ানরা সবসময় ভীতু ধরনেরই হয়। এক সময় আমরা ছোটখাটো একটা নদীর ধারে চলে এলাম। বর্ষাকালে এর চেহারা রমরমা থাকলেও থাকতে পারে, এখন দেখছি সরু ফিতার মতো, পায়ের পাতাও হয়তো ভিজবে না। কালীপদ, নদীটার নাম কি? স্যার, বিরুই নদী। বিরুই চালের কথা শুনেছি, এই নামে যে নদীও আছে কে জানতো। নদী পার হতে হবে? আগে না। এসে পড়েছি নাকি? হ্যাঁ। সে হ্যাঁ বলেও থামছে না। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না কোথাও থামবে, মনে হচ্ছে এটা আমাদের অনন্ত যাত্রা। সিরাজউদ্দিনের সঙ্গে কথাবার্তা কি বলবো কিছু ঠিক করিনি। আগে থেকে ঠিকঠাক করে গেলে কোনো লাভ হয় না। আসল কথা বলার সময় ঠিক করে রাখা একটা কথাও মনে আসে না। কতবার যে এরকম হয়েছে। যৌবনে জরি নামের একটা কিশোরীর সঙ্গে বেশ পরিচয় ছিল, খুব সাহসী মেয়ে। সে নিজ থেকেই একবার আমাকে খবর পাঠালো আমি যেন সন্ধ্যাবেলা তাদের বাড়ির ছাদে অপেক্ষা করি। আমি ভাবলাম ছাদের নির্জনতায় কী সব কথা বলবো, কতটুকু আবেগ থাকবে, কোন পর্যায়ে হাতে হাত রাখবো। বাস্তবে তার কিছুই হলো না। প্রচণ্ড ঝগড়া বেঁধে গেল। জরি কাঁদো কাঁদো গলায় বলল, ছোট লোক। আমি কড়া গলায় বললাম, আমি ছোট লোক না, ছোট লোক হচ্ছ তুমি। শুধু তুমি না, তোমার বাড়ির সবাই ছোট লোক, এবং তোমার বড় মামা একটা ইতর। আবেগ ভালোবাসার একটা কথাও দুজনের কেউই বললাম না। স্যার, এই বাড়ি। আমি থমকে দাঁড়ালাম। ছোট্ট একটা টিনের ঘর, কলা গাছ দিয়ে ঘেরা, খড় পোড়ানো গন্ধ আসছে। পরিষ্কার ঝকঝকে উঠান। উঠানে দাঁড়াতেই কুকুর ডাকতে লাগলো। চোর ভেবেছে হয়তো। ভেতর থেকে সিরাজউদ্দিন চেঁচালো, কে কে? কালীপদ বলল, দরজাটা খুলুন, আমি কালীপদ। দরজাটা সঙ্গে সঙ্গে খুলল না। হারিকেন জ্বালানো হলো, তাতে বেশ খানিকটা সময় লাগলো। সিরাজউদ্দিন একটা লুঙ্গি পরে খালি গায়ে বের হয়ে এলো। চোখ কপালে তুলে বলল, স্যার আপনি? দেখতে এলাম আপনাকে। কেন? কোনো কারণ নেই, এমনি। ঘুম আসছিল না, ভাবলাম দেখি রাতের বেলা গ্রামটা কেমন দেখা যায়। আপনি বোধহয় শুয়ে পড়েছিলেন, তাই না? ঘুমিয়ে পড়েছিলেন কি? জি স্যার। আমি খুবই লজ্জিত, কিছু মনে করবেন না। আসেন স্যার, ভেতরে এসে বসুন। সিরাজউদ্দিন সাহেবের বিস্ময় এখনও কাটেনি। তিনি বিড়বিড় করে বলছেন, কোনো ঝামেলা হয়েছে স্যার? না না, ঝামেলা কি হবে, বেড়াতে এসেছি, একটু একটু অসময়ে চলে এলাম এই আর কি। স্যার একটু চা করি? অসুবিধা না হলে করেন। না না স্যার, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। সিরাজউদ্দিন সাহেব ছোটাছুটি শুরু করলেন। উঠানে চুলা জ্বালানো হলো। কালীপদ দেখলাম টাকা নিয়ে আবার ছুটে বেরিয়ে যাচ্ছে। হয়তো চা বা চিনি নেই, আনতে যাচ্ছে। এই রাত দুপুরে কোথায় এসব পাবে কে জানে। সিরাজউদ্দিন সাহেব। জি স্যার। লোকজন দেখছি না যে, আপনি কি একাই থাকেন? স্যার, বিয়ে শাদি তো করি নাই। করেননি কেন? ভাগ্যে ছিল না, কষ্টের সংসার, নিজেই খেতে পেতাম না। এখন তো বোধহয় অবস্থা সেরকম নেই, তাই না? জি স্যার, এখন মাশাআল্লাহ সামলে উঠেছি, একটু জমি জমাও করেছি। তাই নাকি? অতি অল্প স্যার, ধানি জমি। একা একা থাকেন, ভয় লাগে না? ভয় লাগবে কেন? সিরাজউদ্দিন সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি খানিকটা অস্বস্তি বোধ করতে লাগলাম। ভয়ের ব্যাপারটা নিয়েই আমি আলাপ করতে চাই, কিন্তু কিভাবে সেটা করা যায় আমি জানি না। আমি ইতস্তত করে বললাম, আপনি ভূতে বিশ্বাস করেন? জি না, এইসব হচ্ছে কুসংস্কার। এই গ্রামে একটা রেইন ট্রি গাছ আছে, লোকে নানান কথা বলে, কি না কি দেখে। আমি কোনোদিন কিছু দেখি নাই। রাত বিরাতে কত যাওয়া আসা করেছি। চা তৈরি হয়েছে, চিনি ছিল না, খেজুর রসের চা।
চমৎকার পায়েস পায়েস গন্ধ। কাপে চুমুক দিতেই সিরাজউদ্দিন বললেন, তবে স্যার, জিন বলে একটা জিনিস আছে। আমি কৌতূহলী হয়ে বললাম, আপনি জিন বিশ্বাস করেন? করব না কেন? কোরআন শরীফে পরিষ্কার লেখা আছে জিন এবং ইনসান। হাসরের দিন মানুষের যেমন বিচার হবে, জিনেরও হবে। আপনি জিন দেখেছেন কখনো? জি না, সাধারণ লোক তো দেখে না। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। সিরাজউদ্দিন লোকটা আসলেই সাধারণ, কোনো রকম বিশেষত্ব নেই। আমার হঠাৎ ভয় পাওয়ার সঙ্গে এই লোকের কিছু জড়ানো যাচ্ছে না। সরাসরি এই প্রসঙ্গটা আনাও মুশকিল। তবু একবার বললাম, আপনি চলে যাওয়ার পরে ওই রাতে কেমন যেন হঠাৎ ভয় ভয় লাগছিল। সিরাজউদ্দিন সাহেব সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন স্বরে বললেন, সাপ জিনিসটাই তো ভয়ের স্যার। ভয় পাওয়াটা ভালো, তাহলে সাবধানে চলাফেরা করবেন। অসাবধান হলেই সর্বনাশ। রাতে বের হলে টর্চ লাইটটা সঙ্গে রাখবেন। শব্দ করে পা ফেলবেন স্যার। বিদায় নিতে নিতে রাত 1টা বেজে গেল। সিরাজউদ্দিন আমার সমস্ত আপত্তি অগ্রাহ্য করে দিতে এলেন। তিনি এলেন বিরুই নদী পর্যন্ত। চাঁদের আলো আছে, চারিদিকে স্পষ্ট দেখা যায়। তবু তিনি জোর করে কালীপদের হাতে একটা হারিকেন ধরিয়ে দিয়ে উল্টো দিকে রওনা হলেন। আমি দাঁড়িয়ে পড়লাম। যতক্ষণ তাকে দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে রইলাম। যেই মুহূর্তে তিনি বাঁশবনের আড়ালে পড়লেন, ঠিক সেই মুহূর্তে আবার সেরকম হলো। অন্ধ, যুক্তিহীন একটা ভয়, যেন ভয়ঙ্কর অশুভ কিছু একটা আমার উপরে ঝাঁপিয়ে পড়তে ছুটে আসছে। সেই অশুভ জিনিসটা চোখে দেখা যায় না, কিন্তু আমি রক্তের প্রতিটা কণিকায় তাকে অনুভব করলাম। এর ক্ষমতা অসাধারণ। এ অন্য জগতের কেউ, এই জগতে কেউ তাকে জানে না। আমার সমস্ত ইন্দ্রিয় কাঁপিয়ে দিয়ে ভয়টা চলে গেল। কিছুটা ধাতস্থ হয়ে লক্ষ্য করলাম আমি মাটিতে বসে আছি। কালীপদ আমার মুখের উপর ঝুঁকে পড়ে বলছে, কি হইল স্যার, কি হইল? কিছু হয়নি। মাথাটা কেমন যেন করল। মাথা ধুবেন স্যার, নদীর পানি দিয়া? মাথা ধুতে হবে না, চলো রওনা দিই। চলো রওনা দিই বলেও রওনা দিতে পারলাম না। ভয় একেবারেই নেই, কিন্তু শরীর অবসন্ন, অসম্ভব ঘুম পাচ্ছে। কালীপদ, যে আগে একটু আগে তোমার কি কোনো ভয়টই লেগেছে? যে না তো। আচ্ছা, চল আস্তে আস্তে হাঁটি। কালীপদ বারবার মাথা ঘুরিয়ে আমাকে দেখছে। পাগল ভাবছে কিনা কে জানে। ভাবলেও তাকে দোষ দেয়া যায় না। যে লোক মাঝরাত্রিরে বেড়াতে বের হয়, অকারণে ভয় পেয়ে আধমরা হয়ে যায়, সে আর যাই হোক খুব সুস্থ কেউ নয়। পরের দিনটা আমার খুব খারাপ কাটল। কিছুতেই মন বসাতে পারছি না। ভাইবা শুরু হয়েছে। ছাত্রদের প্রশ্নের জবাবগুলিও ঠিকমতো শুনছি না। বিএসসি পরীক্ষা দিতে এসে একজন দেখি সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলাতে 2টি ক্লোরিন অ্যাটম দেখাচ্ছে। প্রচণ্ড রাগ হওয়ার কথা, রাগও হচ্ছে না। 5 নম্বর দিয়ে বিদায় করে দিচ্ছি। কেমিস্ট্রি হেড বললেন, স্যার আপনার কি শরীর খারাপ? আমি ক্লান্ত গলায় বললাম, হ্যাঁ, খুব টায়ার্ড লাগছে, কিছুতেই মন বসছে না। স্যার রাতে ঘুম হয়েছে ঠিক মতো? ঘুম ভালোই হয়েছে। যদি হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন তাহলে একটা ওষুধ দিতে পারি। আমি বিরক্ত স্বরে বললাম, আপনি কি হোমিওপ্যাথিও করেন? জি, ছোটখাটো একটা ডিসপেন্সারিও আছে, রোগী ভালোই হয়। মফস্বল কলেজের টিচারদের এই একটা জিনিস, একটিমাত্র পেশায় তারা খুশি নন। প্রত্যেকের দ্বিতীয় কোনো একটা পেশা আছে। কোন পেশাটা প্রধান বোঝা মুশকিল। কি স্যার, হোমিওপ্যাথিতে বিশ্বাস আছে? যে না, ভূত প্রেত এবং হোমিওপ্যাথি এই 3টা জিনিস আমি বিশ্বাস করি না। আপনি কিছু মনে করবেন না। ভদ্রলোক মুখ কালো করে বললেন, হোমিওপ্যাথি কেন বিশ্বাস করেন না? এটা তো হাইলি সায়েন্টিফিক ব্যাপার। হ্যানিম্যান সাহেবের কথাই ধরেন, উনি যে নিজে একজন পাশ করা ডাক্তার ছিলেন।
হোমিওপ্যাথির বিরুদ্ধে আমি এক গাদা কথা বলতে পারতাম। 200 পাওয়ারের একটি ওষুধে যে আসলে কোনো ওষুধই থাকে না, সেটা মোলার কনসেন্ট্রেশন এবং অ্যাভোগাড্রো নাম্বার দিয়েই সহজে সমাধান করা যেত। তর্কের ক্ষেত্রে সবসময় তাই করি। আজ ইচ্ছা করছে না। 5টা বাজতেই উঠে পড়লাম। পরীক্ষা তখনও চলছে। চলতে থাকুক। আমি বললাম, আপনারা ভাইবা শেষ করে দিন, আমি ঘরে চলে যাব। প্রিন্সিপাল সাহেবের বাসায় আপনার না চা খাওয়ার কথা? ভুলেই গিয়েছিলাম। মনে পড়ায় মেজাজ আরও খারাপ হলো। কোথাও যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হলো। প্রিন্সিপাল সাহেবও দাওয়াতের কথা ভুলে গিয়েছিলেন। আমাকে দেখে অনেকক্ষণ অদ্ভুত চোখে তাকিয়ে থেকে বললেন, ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন, চা খেতে বলেছিলাম তাই না? কিচ্ছু মনে নেই, আসুন বারান্দায় বসি, নানান ঝামেলায় আছি ভাই। তিনি আমাকে বসিয়ে রেখে ভেতরে চলে গেলেন। অনেকক্ষণ তার কোনো সাড়া পাওয়া গেল না। দরজা ধরে 5-6 বছর বয়সের মিষ্টি চেহারার একটা মেয়ে কৌতূহলী চোখে আমার দিকে তাকিয়ে আছে। এর সঙ্গে দু একটা কথা বলা উচিত, কিন্তু ইচ্ছে করছে না। বাড়ির ভেতর থেকে হিংস্র পশুর গর্জন কানে আসছে। একটা মেয়েও কাঁদছে। কখনো কখনো কান্না থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে। এরকম অবস্থায় চায়ের জন্য অপেক্ষা করাটাও অপরাধ। অনেকক্ষণ বসিয়ে রাখলাম। ছেলেটা বড় ঝামেলা করছে, শুনেছেন বোধহয়? জি, শুনেছি। ভালো খবর কখনো কেউ শুনে না, কিন্তু এইসব খবর সবাই শুনে ফেলে। নিতান্ত অপরিচিত লোকও এসে গায়ে পড়ে বিচিত্র সব চিকিৎসার কথা বলে। আমি চুপ করে রইলাম। প্রিন্সিপাল সাহেব তিক্ত গলায় বললেন, সেই জাতীয় চিকিৎসাই এখন হচ্ছে। 7 নদীর পানিতে গোসল, ঠান্ডা গোসল দিয়ে নিউমোনিয়া বাঁধাবে। ডাক্তারি চিকিৎসা করাচ্ছেন না? তাও আছে, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক সব চিকিৎসাই চলছে, কোনোটাই কাজে লাগছে না। অসুখটা হলো কিভাবে? প্রিন্সিপাল সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এই প্রসঙ্গ নিয়ে তার হয়তো কথা বলতে ইচ্ছা করছে না। এর মধ্যে চা চলে এলো। শুধু চা নয়, মিষ্টি, সিঙ্গারা, কচুরি। নিন, চা নিন। খিদে না থাকলে এই খাবারগুলো খাবেন না, সবই দোকানের কেনা। এদিকে আবার খুব ডায়রিয়া হচ্ছে। চাটা চমৎকার। এক চুমুক দিয়েই মাথা ধরাটা অনেকটা কমে গেল। প্রিন্সিপাল সাহেব অন্যমনস্ক ভঙ্গিতে বললেন, কি করে অসুখটা শুরু হলো সত্যি জানতে চান? বলতে ইচ্ছা না করলে থাক। না না, শুনুন। গত বছর এই গরমের সময়ে আমার ছেলে তার বউকে নিয়ে এখানে আসে। আমি অনেকদিন থেকেই আসতে বলছিলাম, ছুটি পায় না দেখে আসতে পারে না। ব্যাংকের চাকরি, ছুটি ছাটা কম। 7 দিনের ছুটি নিয়ে এসেছে। আমি এখানে এসেছি 2 বছর আগে। ছেলে প্রথম এলো, আমরাও খুব খুশি। রাত্রিবেলা বেশ গল্পগুজব করছি। সিরাজউদ্দিন এসেছে, সাপের গল্প টল্প করছে। রাত 10টার দিকে সিরাজউদ্দিন চলে যেতেই ছেলে কেমন যেন হয়ে গেল। থরথর করে কাঁপছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে। কোনো মতে বলল তার নাকি অসম্ভব ভয় লাগছে। কিছুক্ষণের মধ্যেই সে স্বাভাবিক হয়ে গেল, হাসি তামাশা করতে লাগলো। তখন কিছু বুঝতে পারিনি, এখন বুঝছি ওই রাতেই তার পাগলামি শুরু হয়েছিল। প্রিন্সিপাল সাহেব চুপ করলেন। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছি। আমার শরীর দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। পিপাসায় বুক শুকিয়ে কাঠ। প্রিন্সিপাল সাহেব বললেন, কয়েকদিন পর আবার এরকম হলো, সেও রাতের বেলা। কলেজের কিছু প্রফেসরকে খেতে রেখেছিলাম। তারা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর আবার আমার ছেলে ওইরকম করতে লাগলো। আমি ক্ষীণ সুরে বললাম, সিরাজউদ্দিন সাহেবেরও দাওয়াত ছিল? হ্যাঁ ছিল তো, কলেজের স্টাফ সবাইকে বলেছিলাম। তারপর কি হলো? আর বলার কিছু নেই, রোজ ওরকম হতে লাগলো। কখন হতো? এই ধরুন রাত 10টা, 10:30। আমি কোনো কথা না বলে পরপর 2টো সিগারেট শেষ করলাম। চা খাওয়া হয়ে গিয়েছে, এখন আমার চলে যাওয়া উচিত, কিন্তু যেতে পারছি না। আমি নিতান্ত অপ্রাসঙ্গিকভাবে বললাম, সিরাজউদ্দিন সাহেব কি প্রায় আসেন নাকি এখানে? আসে, আমার ছোট ছেলেটাকে প্রাইভেট পড়ায়।
সিনসিয়ার লোক, রোজ 7টার সময় আসে, রাত 10টা সাড়ে 10টার আগে যায় না। আমি কি আপনার ছেলেটাকে একটু দেখতে পারি? আমার কথা শুনে তিনি বেশ অবাক হলেন, উঠে দাঁড়িয়ে বললেন, আসুন আমার সঙ্গে। আমি তার সঙ্গে গেলাম, কিন্তু মনে হলো না গেলেই ভালো করতাম। 27-28 বছরের একটা ছেলে, দড়ি দিয়ে বাঁধা। কি যে অসহায় লাগছে। ছেলেটা আমার দিকে কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে। আমি বললাম, একে এখান থেকে সরিয়ে নিয়ে যান, ঢাকায় নিয়ে চিকিৎসা করান। ঢাকাতেই তো ছিল, কোনো রকম উন্নতি হয় না, টাকার শ্রাদ্ধ। এখানে বরঞ্চ ভালো আছে, সিরাজউদ্দিনের সঙ্গে বেশ খাতির, সে এলেই শান্ত থাকে, প্রায় অস্বাভাবিক আচরণ করে। তাই নাকি? জি, কয়েকদিন ধরে সিরাজ আসছে না, আপনাকে নিয়ে ব্যস্ত তো, তাই ছেলেটা উগ্র স্বভাব হয়ে গেছে। গত পরশু বটি নিয়ে তার মাকে মারতে যাচ্ছিল। সিরাজউদ্দিন সাহেবের কথা বলে? না, কথা কিছু বলে না, চুপচাপ থাকে। ও এলে খুশি হয়, এটা বুঝি। মুচকি মুচকি হাসে। সিরাজউদ্দিন গায়ে মাথায় হাত বুলিয়ে দিলে একবারে শান্ত হয়ে যায়। আমি তাকিয়ে আছি ছেলেটার দিক। সে গোঙানির মতো একটা চাপা শব্দ করছে, মুখ দিয়ে অনবরত লালা বেরোচ্ছে, মুখ ঈষৎ হা হয়ে আছে। একটু আগেই যাকে অসহায় লাগছিল, এখন সেরকম লাগছে না, বরং এখন কেমন যেন ভয়ঙ্কর লাগছে। আমি ঘর থেকে বেরোতে বেরোতে বললাম, প্রিন্সিপাল সাহেব, আমাকে আজ রাতেই ঢাকা চলে যেতে হচ্ছে। কি বললেন? আমি কিছুতেই থাকতে পারছি না। কেন পারছি না সেই কারণও আপনার কাছে ব্যাখ্যা করতে পারছি না, আর আমি জানি না কোনোদিন বলতে পারবো কি না। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না স্যার। আপনি পরীক্ষা কয়েকদিন পিছিয়ে দিন, নতুন এক্সামিনার এসে বাকিটা শেষ করুক। অসম্ভব কথা বলছেন আপনি। তাই বলছি, কিন্তু আমাকে যেতে হবে, আমাকে প্লিজ ছেড়ে দিন। সেই রাতেই আমি ঢাকা চলে আসি। এই অস্বাভাবিক ঘটনাটি স্মৃতি থেকে পুরোপুরি মুছে ফেলি। নিজেকে বুঝাই যে সমস্তটাই ছিল উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। গ্রামের নির্জনতা কোনো না কোনোভাবে আমাকে প্রভাবিত করেছিল। এরপর এই ঘটনার 4 বছর পর সিরাজউদ্দিন সাহেবের সঙ্গে আমার দেখা। আমি তাকে চিনতে পারিনি। তিনি বায়তুল মুকাররমের ফুটপাত থেকে উলেন সোয়েটার কিনছিলেন। তিনি আমাকে দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে এলেন। স্যার, আমাকে চিনতে পেরেছেন? আমি সিরাজ। চিনতে পেরেছি। ওইবার স্যার কাউকে কিছু না বলে হুট করে চলে এলেন। পরীক্ষা 1 মাস পিছিয়ে গেল। কি দুর্দশা ছাত্রদের, গরিবের ছেলে পেলে। আমি কঠিন স্বরে বললাম, আপনারা সবাই ভালো তো? জি ভালো। প্রিন্সিপাল সাহেব, উনি ভালো আছেন? ওনার খবরটা স্যার জানি না। ছেলেটা মারা যাওয়ার পরে চাকরি ছেড়ে দিয়ে জামালপুর চলে গেলেন। ছেলেটা মারা গেছে? জি স্যার, বড়ই দুঃখের কথা। পাগল মানুষ বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায়, নানান জায়গায় খোঁজাখুঁজি। 3 দিন পর নদী থেকে লাশ ভেসে উঠছে। আমিই খুঁজে পাইছি। আমার বাড়ির পাশের ঘাটে গিয়ে লেগেছিল। তাই বুঝি? জি স্যার, খুবই আফসোসের কথা। তো এখন কি নতুন প্রিন্সিপাল আসছেন? জি স্যার, খুব ভালো লোক, প্রায় যাই ওনার বাসায়, আমাকে খুব আদর করে, ওনার সঙ্গে গল্প গুজব করি। বেশ, খুবই ভালো কথা। তবে স্যার, অদ্ভুত ব্যাপার কি জানেন? নতুন প্রিন্সিপাল সাহেবের স্ত্রী মাঝে মাঝে বিনা কারণে ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করে। অবিকল আগের প্রিন্সিপাল সাহেবের ছেলের মতো অবস্থা। মনে হয় বাড়িটার একটা দোষ আছে। আমি কঠিন চোখে লোকটার দিকে তাকিয়ে রইলাম। সিরাজউদ্দিন বলল, আপনার সঙ্গে দেখা হয়ে বড় ভালো লাগছে স্যার। আপনার কথা আমার প্রায় মনে হয়। সিরাজউদ্দিন হাসল। তার হাসিতে শিশুর সারল্য, চোখ দুটি মমতায় আর্দ্র। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, আর কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত।
সেই সাথে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। নতুন আরও একটি গল্প নিয়ে ফিরছি আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।